করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন একজন কোরআন পড়েছিল এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু প্রকাশ্যে কিন্তু মানুষ মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। কোরআন পড়েছেন কেন, কোরআন পড়েছেন কেন, কারণটা বলেন। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পুড়ছে, দেখেন কিভাবে পুড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কোরআন পড়েছিল টিএসসি চত্বরে, তাকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়ে যাচ্ছে আর তাকে কিন্তু সাধারণ জনতা কিন্তু মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। পুলিশের হেফাজতে কিন্তু আছে এবং তাদেরকে কিন্তু মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। একজন কোরআন পড়েছিল এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু প্রকাশ্যে কিন্তু মানুষ মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। এবং সাভার থানার পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে দর্শক, আর সেই কিন্তু প্রকাশ্যে কোরআন পড়েছে। ভাই আসতে প্রকাশ্যে কিন্তু কোরআন পড়েছিল এবং সেই কারণে পুলিশ, সাভার থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং সাধারণ যে মুসলমান রয়েছেন বা এখানে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু তাকে মারধর করেছে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন পরিস্থিতি বিপাকে চলে গিয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। একজন যুবক, সে কিন্তু প্রকাশ্যে টিএসসি চত্বরে কোরআন পড়েছে, তাকে কিন্তু প্রকাশ্যে সাধারণ মানুষ কিন্তু মারধর করছে দর্শক, নারায় তাকবীর দিয়ে কিন্তু তাকে মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়িকে আটকে কিন্তু তাকে মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। রাজধানী ঢাকার টিএসসি চত্বরে কিন্তু একজন কোরআন পড়েছে, তাকে কিন্তু সাধারণ জনতা আটকেছে এবং সাধারণ জনতা ধরেছে দর্শক, যেমনটি দেখছেন। পুলিশ কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তাকে শাহবাগ থানায় নিয়ে গেছে। ভালো মানুষের যদি হয়তো তাইলে হয়তো সুরের জন্য আমাদের সহকর্মী কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে, কিভাবে সে কি করবে? এই বর্তমান ক্ষমতাসীন দলের লোকদেরকে বেশি দেখা যাচ্ছে মাদক বিষয়। আসলে আমরা যে মাদক বিরোধী গত একটা মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাদক বিরোধী প্রোগ্রামগুলো। আসলে দাদার সাথে আমিও একমত, সেখানে এমন এমন লোকদের আমরা দেখতে পাচ্ছি তারা আসলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া দরকার, এরকম মানুষদেরকে। এখন তারাই যদি মাদক বিরোধী র্যালি করে, তারাই যদি মাদক বিরোধী বিভিন্ন প্রোগ্রামে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মেসেঞ্জার তাদের আসে, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আর আমি আজকে আরেকটা কথা স্যারের অবগতির জন্য বলছি, সেখানে আমাদের এই বর্তমান ক্ষমতাসীন দলের লোকদেরকে বেশি দেখা যাচ্ছে। তো সেটা আমি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা মাদক বিরোধী র্যালি করেন, কারণ মাদক এমন একটা ভয়াবহ বিষয় যেটা আসলে আমি একটা ওসির পক্ষে বা আমাদের উপজেলা এমপি স্যারের পক্ষে কিংবা আমাদের উপজেলার প্রশাসনের পক্ষে এটা নির্মূল করা কোনোদিনও সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সামাজিকভাবে নিবারণ করতে না পারি। কারণ দেখেন, মাদক কারা খায়? আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই বোন, এরাই তো কিন্তু মাদক সেবনকারী কিংবা বিক্রয়কারী। আমি যদি ছোট্ট একটু বলি, গত 2 মাসে আমি প্রায় 65 জন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি স্যার, 65 জন। কিন্তু দেখা যাচ্ছে এখন ইতিমধ্যে 5-7 জন জেলখানা আছে কিনা সন্দেহ আছে। তারা আবার ফিরে আসতেছে, ফিরে এসে আবার একই কাজ তারা করতেছে। তো তাদেরকে আমরা কিভাবে নিবারণ করব? তা আমি ধরবো, পাঠাবো, আসবে, এভাবে তো হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মাঝে আমাদেরকে সামাজিকভাবে সেটা প্রতিরোধ করতে হবে। কিন্তু সেই প্রতিরোধ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা পরবর্তী কোনো নিজের স্বার্থ হাসিলের জন্য কিংবা পূর্ববর্তী কোনো শত্রুতা উদ্ধারের জন্য আমরা কিছু কিছু জায়গা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছি। এটা কোনোভাবেই করা যাবে না। মাদক একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে নির্মূল করতে গিয়ে আমরা বা আপনারা অন্যরা যারা কাজ করতেছেন মাদক নির্মূলের জন্য, কোনো অপরাধ সেখানে করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদকের যেখানে যখন যে তথ্য আপনাদের কাছে থাকবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন, আমাকে শুধু সময় দিবেন। আপনার এই ঘটনাস্থলে উপস্থিত হতে যতক্ষণ সময় লাগে আমাকে বুঝতে হবে আপনাদেরকে। আপনি নরোত্তমপুর কিংবা শরীফপুর থেকে যদি খবর দেন যে স্যার এখানে মাদক ধরা পড়ছে বা আমরা আটক করছি, আমি 2 মিনিট 5 মিনিটে আপনার কাছে উপস্থিত হতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে, আমার যেতে যতক্ষণ সময় লাগে।
আমি আন্তরিকভাবে সততার সাথে এবং নিষ্ঠার পেশাদারিত্বের সাথে আপনাদের প্রত্যেকটা ফোন কল আমি রিসিভ করবো এবং সেটার প্রতি গুরুত্ব দিয়ে আমি সেই বিষয়ে ব্যবস্থা নিব। ইতিমধ্যে আপনারা জানেন আমি হয়তো বড়াই না, নিজে হলপ করে বলতে পারি, আমাকে বেগমগঞ্জের কোনো মানুষ ফোন করে এখনো পাই নাই, ফোন বন্ধ ছিল, ফোন আমি রিসিভ করে নাই, এরকম মনে কথা কেউ বলতে পারবেন না। যত রাত হোক, যত সকাল হোক, যে সময় হোক, যখনই আমাকে আপনারা যে কোনো তথ্য দিয়েছেন আমি চেষ্টা করেছি সেখানে উপস্থিত হয়ে সে বিষয়ে আশু সমাধান করার জন্য। বাংলাদেশ বিজেপির দৃষ্টি আকর্ষণ করছি, এই যে 3টি সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন এটি ভারত থেকে বাংলাদেশে নেশাদ্রব্য পাচার করার জন্য করা হয়েছে। তো আমরা অনতিবিলম্বে এটি বন্ধ করতে চাই। তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বিজেপির নজরে পড়ে এবং এটি বন্ধ হয়, তাতে দেশ বাঁচবে এবং আমরাও বাঁচবো। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে চাই এই লাইভের ভিতরে যারা শুনছেন, বাংলাদেশে ভারতের যদি যুদ্ধ হয়, এই যুদ্ধ এখন এবং এই যুদ্ধে যদি কনফার্ম হয় যে যুদ্ধে জয়ী হওয়ার পরে জামাত ক্ষমতায় যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, চরমোনাই, আব্বাসি, তাহেরি, কুয়াকাটা, হাফিজুর, তারপরে জমিয়ত ভারতের পক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদেরকে, এরা এতটা জ্ঞান পাপী, মূর্খ এবং এতটা মানে উদাসীন এবং দেউলিয়া, এরা এতটা দেউলিয়া এবং মূর্খ এবং জ্ঞান শূন্য মানুষেরা। ট্রাস্ট মি, এরা যুদ্ধ করবে আপনার মানে ভারতের পক্ষ নিয়ে, যে ভারত দখল করুক তারপর জামাতকে দেবো না। এতটা মূর্খ জ্ঞান পাপী এরা, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে। এই জন্য আমি এই কথাগুলো বলি। আর কিয়ামত পর্যন্ত ভারত যতদিন আছে, জামাতের সবচেয়ে ডিজাস্টারিয়াস ফেল কোনটা? ফেইলিউর ইজ দ্যাট দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস নেম ইজ আ পয়জন। ইয়া, ইজ আ পয়জন। আপনি বলবেন যে এটা আমার তো খারাপ না, খারাপ পয়জন মানে ওই অর্থে এটাকে ব্যবহার করা হবে। আজকে 54 বছর পরে বাংলা স্বাধীনতা পক্ষে বিপক্ষের এই যে স্টেটমেন্ট এবং ডিসকাশন স্টিল এক্সিস্ট। ওয়াই? বিকজ অফ দ্য নেম অফ জামায়াত ইসলামী। তারা যদি এটা চেঞ্জ করতেন এবং তারা একটাবার যদি বুঝতেন যে এটা ভারত তিন দিকে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করে প্রতি বছর, এটা আমি বলছি আমার লাইভে সেদিন খুব, এই যে 8টা গ্রুপ, ইসলামিক গ্রুপ, এখন হঠাৎ জামাত নিয়ে তারা এত বেশি সরব যে জামাতকে ধরতে হবে, এই করবে। ওয়াই? বিকজ দে গট পেইড। দিস ইজ দেয়ার প্রফিটস, দিস ইজ দেয়ার বিজনেস, দিস ইজ দেয়ার লাইভলিহুড। এরা এতটাই মূর্খ যারা, এবং এই সেই গ্রুপ যাদের কাছ থেকে টাকা খেয়ে এখানে তারা বক্তব্যবাজি করে, যারা এটা চায় বাংলাদেশে, এদের পাগড়ি খুলে নিতে চায়, এদের মাথার টুপি খুলে নিতে চায়, অথচ এদের টাকা খেয়ে মানে যারা এটা রক্ষা করবে, ডিফেন্ড করবে যে গ্রুপগুলো, তাদের বিরুদ্ধে অনবরত বক্তব্য দিয়ে যাচ্ছে। দুই ধরনের পতিতা, একটা রাজনৈতিক পতিতা, আপনার বাস্তব পতিতা। এই মাহিয়া মাহি, শাওন, এরপর প্রিয়া, এই চৈতালি, আপনারা তো দেখেছেন। আমি আগেও বললাম যে আপনার এই শাওন বাবাকে বিয়ে করে কখন? মালের জন্য, ধান্দার জন্য, অন্য কিছু না। অন্যটা অন্য জায়গায় দেখবে, এই জন্য নামের জন্য। এই জন্য তো তার বান্ধবীর বাবা হুমায়ুন আহমেদকে বিয়ে করেছে। তাহলে এরা কারা? এরা হলে স্বার্থপর লুবি। আবার এই মাহিয়া মাহি টাকলা মুরতের সাথে তো দেখেছেন কি দেখি, উনি যতই যা চিনলেই বলুক, ওনাকে তো সবসময় তারা এই কাজেই ব্যবহার করেছে। উনি করেছে, যে কোনো কাজে করেছে। এই চৈতালিকে যে দেশকে প্রদেশ চায়, অর্থাৎ এরা যাই যা বলুক। মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। আসলে খাদ্য, আমরা জানি যে খাদ্য ছাড়া মানুষের জীবন, মৃত্যু স্বাভাবিক, কিন্তু আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি যে খাদ্য রয়েছে, বিশেষ করে এই ফলের মৌসুম, ফলের রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু কোন ফলটি যে কিনবো, কোনটি যে ফরমালিন মুক্ত, কোনটি যে আমার স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা আমরা ডিসাইড করতে পারি না। তো এই অবস্থা কতদিন চলবে? আসলে আমরা যেটা দেখি যে আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। ভেজালের দুনিয়া, কিন্তু মাদকে কিন্তু ভেজাল নেই। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা এই ভেজাল মুক্ত খাদ্য এটা নিশ্চিতকরণে কি ধরনের পদক্ষেপ রয়েছে? খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণ যেন ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করতে পারে, সেটা সামান্য হোক, এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপ জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদের মধ্যে যে প্রশ্ন উত্থাপন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে এই খাদ্যে ভেজালের কারণে বিভিন্ন ধরনের অসুখ, যেমন ক্যান্সার, কিডনি থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অত্যন্ত কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই এই ভেজাল বিরোধী অভিযানগুলো পরিচালনার জন্য একেবারে ক্ষেত্র পর্যায়ে যারা কাজ করেন, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট, তাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে প্রায় 3 ঘন্টা এ বিষয়ে আলোচনা করেছেন, এবং কিভাবে এই ভেজাল মুক্ত করা যায় খাদ্যদ্রব্যকে, সেই জন্য মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য বিষয় নিয়ে
কাজ করার জন্য এবং কি করা যায় এ সম্পর্কিত পরামর্শ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছেন মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে, এবং আমরা গতকালই সেই কমিটির একটি মিটিং করেছি এবং সেই মিটিং থেকে আমরা কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছি যে যারা এই ভেজালমুক্ত খাদ্য যাতে পরিবেশন না হয় এজন্য যারা কাজ করেন বিএসটিআই, ভোক্তা অধিকার সহ আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা সম্মিলিতভাবে এটি একটা প্রচেষ্টার উদ্ভাবন করব এবং সেই অনুযায়ী চেষ্টা করা হবে। এবং আমি ব্যক্তিগত মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই ভেজালমুক্ত খাদ্যদ্রব্য ভেজালমুক্ত করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সচেষ্ট হব। এবং সব ক্ষেত্রেই যেহেতু আমরা সব ক্ষেত্রেই স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এ সরকার কাজ করছে এবং সকল ক্ষেত্রেই যাতে সাকসেস অর্জন করার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এক্ষেত্রেও আমরা সাকসেস হব এই আশাবাদ ব্যক্ত করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চাঁদাবাদের কোন ঠাই আছে? আমরা বলবো দোকানদারকে জানিয়ে যাই, চাঁদাবাদের ওই দোকানদারদের জানিয়ে যাই, রিক্সাওয়ালাদের জানিয়ে যাই, দোকানদারদের জানিয়ে যাই, শ্রমিক ভাইদের জানিয়ে যাই, সারা বাংলায় ঠাই নাই, সন্ত্রাসের ঠাই নাই, চাঁদাবাদের ঠাই নাই। ৮৮ ফুট রাম মন্দির হচ্ছে আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন, একদম কঠিন ভাবে দেন না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলে গেল, আমি তো ওদের দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? আপনারা দিয়া আসলে এই ধরনের কথা আমি কোনোদিনও আশা করিনি। আপনার না আমি খুব প্রশংসা করতাম, সংসদের মতো একটা জায়গায় যে কথাটি আপনি বললেন। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো, এই সমর্থন কত % আপনার পক্ষে আছে? আমার তো মনে হয় না হিন্দু ছাড়া এই সমর্থন আপনারে কেউ দেবে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আর ওইখানে মন্দির 100 ফুট 200 ফুট হইলে আপনার কোনো সমস্যা নাই। আসলে তো ওখানে কোনো ওই মূর্তির ব্যাপার না, এইটা সাধারণ মানুষও বোঝে। তা আপনি একজন সংসদ সদস্য, একজন মুক্তিযুদ্ধ হইয়া এইটা কেন বুঝলেন না? আসলে এইটা আমার মাথায় ধরে না। আপনার অনেক সময় আমি প্রশংসা করছি, আপনার আমার ভালো লাগে, কিন্তু এই কথাগুলি আপনার একেবারে ভালো লাগে নাই, একেবারে ভালো লাগে নাই। কিন্তু এইরকম চিন্তা ভাবনা আপনার ভিতরে কিভাবে আইলো, কেন আইলো, আপনি জানেন আর ওই উপরওয়ালা জানে। আমার মাথায় কিছু ঢোকে না, আর জনগণের মাথায় ঢোকে কি না আমার সন্দেহ আছে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং 3য় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং 2য় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে
ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। চট্টগ্রাম 2 আসনে জনাব সারোয়ার আলমগীরের নির্বাচন সংক্রান্ত মামলার হাইকোর্টের রায় হয়েছে আজকে, কিন্তু হাইকোর্টের রায়ের কোনো কপি বের হয়নি। জজ সাহেবরা রায় লিখেননি, স্বাক্ষরও হয়নি। কোনো ধরনের কোর্ট থেকে কোনো কাগজপত্র, কোর্টের কোনো কাগজপত্র নির্বাচন কমিশনকে কমিউনিকেট করা হয়নি। হঠাৎ করে শুনলাম যে নির্বাচন কমিশন গেজেট পাবলিশ করতে যাচ্ছে। কিসের ভিত্তিতে? একটা আইনজীবী সার্টিফিকেট পেয়ে এই কাজ করতে পারেন, যেখানে একটা হটলি কন্টেস্টেড ম্যাটার, হাইকোর্টের রায় বের হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিবাদমান পক্ষ আপিল করবে, এর আগেই এই মামলার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন। ইলেকশন কমিশনের এই আচরণ রহস্যজনক। ইলেকশন কমিশন কি তা করতে পারেন? কিসের ভিত্তিতে করতে পারেন? একটি ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ থাকতে পারে, যেখানে পাবলিকলি ওপেনলি ঘোষণা দেওয়া হয়েছে যে এই রায় পাওয়ার সাথে সাথে আপিল দায়ের করা হবে। উচ্চ আদালত আছে, আদালতের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আদালতের প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য এটি করা হচ্ছে। কেন করা হলো এটি? খুবই মিস্টেরিয়াস। এই ধরনের কথা, এই ধরনের কাজ যদি ইলেকশন কমিশন করে, তাহলে সেই ইলেকশন কমিশনকে মানুষ কেন বিশ্বাস করবে, কেন আস্থা রাখবে? এটি কোনোভাবেই
আমি একলা রমজান মাস রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ কিভাবে বসুন্ধরার পাছায় আঙ্গুল দিলেন, এদিকে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি। ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যেমন এই যে আমাদের এই পুরো প্রজেক্টটা, ঠিক আছে, আমাদের এই পুরো প্রজেক্টটা একটা সময় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট দিয়ে সম্পূর্ণ প্রজেক্টের কাজ হয়েছে। বসুন্ধরা গ্রুপ যেভাবে মিথ্যা এবং তথ্য ছড়াচ্ছে, এখন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট দিয়ে কাজ করা সম্ভব না। এখন আমরা অন্য গ্রুপের সিমেন্ট দিয়ে কাজ করব। এখন আপনারা যার যার জায়গা থেকে বসুন্ধরা গ্রুপের সকল প্রোডাক্ট বয়কট করুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সেটার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এবং কি আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাংলাদেশের যারা প্রবাসী আছে, এক্সপার্টেড বাংলাদেশি যারা আছে, যারা প্রবাসী বাংলাদেশি আছে, তাদের বিভিন্ন সময় তারা যখন দেশে আসার পর তাদের লাগেজকে চুরি করা হয়, কাটা হয়। এবং এটার জন্য আমরা অনেক লাইভ দেখি, অনেকে ক্ষোভ প্রকাশ করে, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি অনেকবার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কোনো মেনশনেবল কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত। এজন্য আমরা একটা PIL করেছি, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, যাতে হচ্ছে এই যে লাগেজটা যেন নিরাপত্তা হয়। এটা কেন হয়, এটার পিছনে কারণ কি? আপনি জানেন একটা এয়ারপোর্ট হচ্ছে ইজ আ গেটওয়ে টু দ্য। তাহলে আমাদের মান কোথায় দাঁড়াবে? আমি বলতে চাই আমাদের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। আমি সমস্ত বাংলাদেশের সমস্ত বিবেকবান মানুষের কাছে আমার এই কথাটা রেখে গেলাম যে শিক্ষকের মর্যাদা তাহলে কোথায়? শিক্ষকের মর্যাদাটা কবিতায় যেখানে পড়েছি আমি এখনো ক্লাস 5-এর বইয়ে আবার নতুন করে এর আগে বাতিল হয়ে গিয়েছিল, আবার সরকার যেখানে নতুন করে সম্বলিত করেছে, নতুন করে সংযোজন করেছে শিক্ষকের মর্যাদা কবিতাটা, সেখানে কাজী কাদের নেওয়াজের লেখা, যেটা ঐতিহাসিক একটা কবিতা, যেটা আমরা শিশুকাল থেকে পড়ে আসছি, যে শিক্ষককে কিভাবে মর্যাদা দিয়েছেন বাদশাহ আলমগীর, সম্রাট আলমগীর কিভাবে শিক্ষককে মর্যাদা দান করেছেন, সেই শিক্ষকের মর্যাদা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? এটা শুধু আমার আজকে একার অপমান নয়, এটা আমি মনে করি সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকগুলোর অপমান। এখন আপনাদের কাছে আমি বলে যেতে চাই, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে এখন আসলে কি করা উচিত। শিক্ষকরা যাবো যেখানে ছোট ছোট শিশুদেরকে আমরা লালন পালন করছি, আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের দায়িত্ব দিয়েছে সরকার, যাতে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ভালো মানুষ তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি একটা শিশুকে আমি যদি তার বেয়াদবি দেখে, যদি আমি আরও 10টা শিশু যদি তাকে দেখে শেখে যে এভাবে করা যাবে না, তাহলে সেই জন্য যদি আমি তাকে যদি একটা চর তার গালে দিয়ে থাকি, তাহলে আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? কারণ যেখানে বলা হয় বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান, তাহলে শুধু কি আমরা কি শুধু কথা বলার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবো? আমাদের এই যে সারা বাংলাদেশের শিক্ষকরা নির্যাতনের শিকার হচ্ছে, এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ কিন্তু সরকার নেবেন না? গার্লস স্কুল স্টুডেন্ট, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট গার্লস স্কুল স্টুডেন্ট, আমার শিক্ষকরা মিসেস ইলা হক, আমার শিক্ষক বাদল স্যার, আমার শিক্ষক শুভঙ্কর হালদার স্যার, আমার শিক্ষক কলি ম্যাডাম আমাদের যেভাবে শাসন করেছেন, যেভাবে শিখিয়েছেন, এখনো পর্যন্ত তারা মারা গেছেন, কিন্তু এখনো শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। তাহলে শিক্ষকের মান কোথায় চলে গেছে? যে শিক্ষক আজকে সামান্য শিক্ষককে শুধু শাসন করার কোনো অধিকার নেই, যে ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে আমরা চারা গাছের মতো, যাদেরকে আমরা ধীরে ধীরে মানুষ করি, আদর করি, যত্ন করি, শাসন করে বড় করে লেখাপড়া শেখাই, তাহলে সেই বাচ্চা যখন অ্যাসেম্বলির মতো জাতীয় সঙ্গীত যখন চলছে, জাতীয় সঙ্গীত চলাকালীন সময় একটা শিশুকে যেখানে আমাদের বলা হয় যে শিশুরা ছোটবেলা থেকেই শিখবে, বড় হয়ে যদি কর্মসংস্থান না করতে পারেন, জব ক্রিয়েট না করতে পারেন, তাহলে পার্লামেন্ট আপনার কোনো প্রয়োজন নাই। ইফ ইউ ডোন্ট নো হাউ টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, না জানেন হাউ টু সলভ বেকার সমস্যা, ঘরে ঘরে মানুষ বেকার, ঘরে ঘরে মানুষ আনএমপ্লয়েড, 90% মানুষ জবলেস আনএমপ্লয়েড, 90% মানুষ কর্মহীন, কোনো কাজ নাই, দে সাফারিং, তারা বেকার, তারা অভুক্ত, অসুস্থ, অসহায়, হোমলেস, হোপলেস,
অন্ধকার জীবন, অন্ধকার লাইফ, লাইফ উইদাউট এ লাইফ, লাইফ হ্যাজ নো লাইফ, লাইফ হ্যাজ নো লাইট, লাইফ উইদাউট এ ফিউচার, লাইফ উইদাউট এ ফিউচার, নো লাইট, ঘুটঘুটে অন্ধকার। কোটি কোটি মানুষ, ঘরে ঘরে মানুষ, they are suffering, crying, they're left alone to suffer, তারা বেকার, অসুস্থ, অসহায়, শিক্ষিত, ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, সক্ষম, যোগ্য, ম্যান অ্যান্ড ওমেন, কোটি কোটি মানুষ, 90% মানুষ কর্মহীন, জবলেস, সেলফ এমপ্লয়েড, স্বনির্ভর, দিন কামলা, দিন মজুর, কামলা, কুলি মজুর, রিক্সা। If you don't understand, if you don't know how to address the unemployment problem, if you have no brain, no education, no experience of the unemployment problem, the huge problem, unemployment problem, এক নম্বর সমস্যা আমাদের নাম্বার ওয়ান কাছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ঘরে ঘরে মানুষ বেকার, ঘরে ঘরে মানুষ নো জব, 90% মানুষ সেলফ এমপ্লয় and no job, joblessness. It's a huge, massive, dangerous problem, আমার problem, বেকার সমস্যা। You don't know how to solve the বেকার সমস্যা, how to create employment, how to bring job, ডেলিভারি করতে না পারেন, then you have no reason to be the parliament. You have no need to be the parliament. So resign and go. পদত্যাগ করে চলে যান, get out of the parliament, leave the parliament. Just resign and go